বাইরের পরিবেশ নীরব, কিন্তু ভেতরের পরিবেশে যেন ঝড় বয়ে যাচ্ছে। একদিকে তটানির অসহায়তা, অন্যদিকে উমায়ের অপরাধ। মাঝখানে দাঁড়িয়ে থাকা ওমরান মাহমুদ অনুভব করলেন তিনি যেন এক কঠিন দ্বিধার সম্মুখীন। সবকিছু ঠিক করার প্রতিশ্রুতি দিলেও তিনি জানেন পথটা সহজ হবে না। তটানি কিছু বলল না, নিরুত্তর নিস্তব্ধ হয়ে বসে রইল। তার মনের ভেতর এক অজানা ভয় আর ক্ষীণ এক আশার আলো একসাথে খেলা করছে। অথচ তার চারিপাশে বাতাসে তার অব্যক্ত আরতি যেন গুঞ্জন তুলেছে, মুক্তি চাই, মুক্তি। ওমায়ের আইসিইউতে এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একদিন কেটে গেছে, কিন্তু তার জ্ঞান ফেরেনি। ওয়াসিম মাহমুদ চিন্তায় অস্থির। আজ রাতের মধ্যে যদি তার জ্ঞান না ফেরে, তাহলে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। সেখানকার হাসপাতালের সাথে আগেই কথা হয়েছে, সবকিছু প্রস্তুত, শুধু সময়ের অপেক্ষা। তটানি ল্যাথ নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছে, সে পালানোর কোনো চেষ্টাই করেনি। করেই বা কী লাভ হবে? পালিয়ে যাবে কোথায়? এই বিশাল পৃথিবীতে কোথায় বা যাবে সে? তার মনের আবেগ তার বাস্তবতার টানাপোড়েনের মধ্যে সে পরিষ্কার বুঝে নিয়েছে এখন আবেগের জোয়ারে ভেসে যাওয়ার সময় নয়। এখন সে বাস্তবতা মেনে নিয়েছে, কিন্তু পরিস্থিতি যে কতটা জটিল তা বোঝা চলা সহজ নয়। ওমারকে আঘাত করার সময় তার গায়ে রক্ত লেগেছিল, তাই ওয়াসিম মাহমুদ তাকে হাসপাতালে থাকতে দেয়নি। তাকে পাঠিয়ে দিয়েছে কায়সার মঞ্জিলে। কায়সার মঞ্জিলে বর্তমানে তটানি অবস্থান করছে। হাসপাতালে যাওয়া কিংবা কোনো খবর পাওয়া, কোনো কিছুতেই তার আরও যুক্তি নেই। ওমরান মাহমুদ নিজেও সদ্য সুস্থ হয়েছেন, তাই তিনাকে তটানির সঙ্গে পাঠানো হয়েছে। যদিও তিনি নিজের নাতনিকে ফেলে আসতে চায়নি, কিন্তু ওয়াসিম মাহমুদ জোরাজুরিতে তাকে রাজি হতে হয়েছে। তটানি এই বিষয়ে কোনো কথা বলে না। তার মনে হয় এই ব্যাপারগুলো যেন তাকে স্পর্শও করে না। তার যুক্তি, তটানির মতো নতুন কেউ কিভাবে এত বড় বাড়িতে একা থাকবে? শুনে তটানি হয়তো হেসে উঠত। জঙ্গলের গভীরে রাতের পর রাত কাটানো মেয়েটি কি একটা প্রাসাদে একাকী থাকতে ভয় পাবে? হাস্যকর কল্পনা। তটানি কায়সার মঞ্জিলের এক রুমের বিশাল খোলা বারান্দায় দাঁড়িয়ে সে রাতে আকাশের দিকে তাকিয়ে আছে। এই রুমটা যে উমায়ের তা বুঝতে একটু দেরি হয়নি প্রথমে। অন্ধকার আকাশ যেন তার নিজের জীবনের প্রতিচ্ছবি, গভীর জটিল, কিন্তু কোথাও এক টুকরো আলো জ্বলে ওঠার অপেক্ষায়। তটানির মনে হয় জীবন যেন তাকে কোনো বড় পরীক্ষার দিকে নিয়ে যাচ্ছে। একদিকে কায়সার মঞ্জিলের নিস্তব্ধতা, অন্যদিকে হাসপাতালে শুয়ে থাকা উমায়ের নিথর দেহ। সবকিছু যেন তার চারপাশে দ্বন্দ্বের আবরণ তৈরি করছে। রাত 11টার দিকে খবর আসলো উমায়ের জ্ঞান ফিরেছে। এটা শুনে তটানি নিশ্চুপ হয়ে বসে থাকলো। সে এটা জানতে পারলো এক সার্ভেন্টের মাধ্যমে। সে তটানিকে রাতের খাবার দিতে এসে জানালো, আর এটাও জানালো যে ওয়াসিম মাহমুদ এই খবর পেয়ে মাত্রই নাতির কাছে যাওয়ার জন্য বের হলো। ডক্টরের কাছে থেকে বিশেষ অনুমতি নিয়ে ওয়াসিম মাহমুদ এবং ল্যাথ আইসিইউর রুমে প্রবেশ করলো। চারপাশে শুনশান নীরবতা, মনিটরের একঘেয়ে বিপ বিপ শব্দ ভেঙে পড়েছে যেন এই নিস্তব্ধতা। উমাইর এখনও পুরোপুরি আশঙ্কা মুক্ত নয়, তবু আতাহার চৌধুরী ওয়াসিম মাহমুদের বিশেষ অনুরোধে বন্ধু হিসেবে তাদের অনুমতি দেওয়া হয়েছে। বিছানার মাঝখানে উমাইর শুয়ে আছে, শয্যার পাশে এসে দাঁড়ালো তারা। উমাইরের বুকের উপরিভাগ সাদা ব্যান্ডেজে আবৃত। বুকের বাঁ পাশের ব্যান্ডেজের উপর দিয়ে লালচে রক্তের ছাপ ফুটে উঠেছে। রক্তের দাগগুলো যেন ওর যন্ত্রণার নীরব সাক্ষী। তাদের রুমে প্রবেশ করার শব্দ পেতেই উমাইর চোখ মেলে তাকালো। সে তাকাতেই ওয়াসিম মাহমুদ উমাইরের মাথায় হাত বুলিয়ে নরম গলায় জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে? বউয়ের হাতে ছুরিকাঘাত বুকে নিয়ে খুব গর্বিত লাগছে। দেখেন, গর্বে আমার বুক দিয়ে রক্ত বের হওয়ার জোগাড়। বলে সে ল্যাথের দিকে চেয়ে গম্ভীর স্বরে বলল, চোখ মেলে তনিকে দেখতে চেয়েছিলাম। তনি কোথায়? আর আমাদের হাতের হ্যান্ডকাফ কেন খোলা হয়েছে? তার কথায় ল্যাথ কি বলবে সে এই কথা খুঁজতে থাকলো। সে জানতো উমাইর সবার আগে তাকে এটাই বলবে। সে এবার থমথমে মুখে বলল, তোমার তো প্রায় 2 দিন পর জ্ঞান ফিরলো। ভাবি কিভাবে থাকতে পারবে সবসময় হ্যান্ডকাপ পরিয়ে, তাই খুলে দেওয়া হয়েছে। তবে চিন্তার কারণ নেই, ভাবি কায়সার মঞ্জিলে তোমার রুমে আছে। উমের অস্থিরতা যেন তার পুরো অস্তিত্বকে গ্রাস করে ফেলেছে। সে যেন আর কিছুতেই স্থির থাকতে পারছে না। বুকের ব্যথা, শরীরের অবসাদ, সব কিছুকেই সে যেন উপেক্ষা করছে। আর চোখে মুখে এক ধরনের অদ্ভুত তীব্রতা। তটানিকে না দেখতে পাওয়ার যন্ত্রণা তার কাছে যেন শারীরিক কষ্টের চেয়েও অনেক বেশি লাগছে। তার মনে অবিশ্বাসের এক কালো মেঘ জমে উঠেছে। আমি তনিকে দেখতে চাই, যেভাবে হোক ওকে আমার সামনে আনো। উমারের কণ্ঠে যেন আদেশের সুর। ওয়াসিম মাহমুদ তার এমন অস্থিরতায় ঘাবড়ে গেলেন। তিনি নরম স্বরে শান্ত করার চেষ্টা করলেন, এত হাইপার হয়েও না, ল্যাটটাকে এখনই নিয়ে আসছে, একটু ধৈর্য দাও। কিন্তু উমায়ের আর কিছু শুনতে রাজি নয়। ধৈর্য যেন তার মুছে গেছে। না, আমি এক সেকেন্ড অপেক্ষা করতে চাই না। আমি এখনই তাকে দেখতে চাই, যেভাবেই হোক।
এই বলে সে প্রায় কাঁপতে শুরু করলো। উমাইরের চোখে কোনো উদ্বেগের ছায়া। তার মনে হচ্ছে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। বুকের ভেতরে যেন কোনো অজানা শঙ্কা তাকে কামড়ে ধরেছে। তটানি আবার পালিয়েছে, এই আশঙ্কা তার মনের গভীরে দানা বেঁধেছে। যে মেয়ে সে সুস্থ থাকা অবস্থায় পালানো থামানো যায়নি, তার অনুপস্থিতিতে কি সে চুপচাপ থাকবে? এই ধারণাটাই যেন হাস্যকর ঠেকছে তার কাছে। চারিপাশে পরিবেশ থমথমে, সময় যেন থেমে গেছে। উমায়ের চোখ জ্বলছে অস্থিরতার আগুনে। দ্রুত পায়ে কেবিন থেকে বের হয়ে কাউসার মঞ্জিলের এক সিকিউরিটি গার্ডকে কল দিল। ওপর থেকে কল ধরতে সে আদেশ দিল। 1 মিনিট সময় দিলাম, এর মধ্যে যেন ভিডিও কলে তটিনী ভাবিকে যেন কলে দেখতে পায়, তাই তাকে দেখতে চাই। যাও। ওকে স্যার। সে কল কেটে সিকিউরিটি গার্ডের ফোনের অপেক্ষায় পায়চারি করতে থাকলো, যেন মনের উত্তেজনা থামানোর আর কোনো উপায় নেই। ঠিক সেই মুহূর্তে ওমরান মাহমুদ উপস্থিত হলেন। তার চোখে চিন্তার ছাপ, কপালে ভাঁজ। তিনি ল্যাথের কাছে উমাইরের অবস্থার বিস্তারিত শুনলেন, তারপর দ্রুত কেবিনে প্রবেশ করলেন, সঙ্গে ল্যাথ। তাদের প্রবেশের ঠিক পরপরই মোবাইলের রিং বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে সে দেখল সিকিউরিটি গার্ড কল করেছে। ফোনের ডিসপ্লেতে অডিও কল দেখে তার ভ্রু কুঁচকে গেল। অতঃপর মনে হলো হয়তো তটানি ভিডিও কলে আসতে চায়নি, তাই অডিও কল করেছে। অল্প একটু দ্বিধা নিয়ে সে মোবাইল সাউন্ড বাড়িয়ে দিল, যাতে তটানির কথা উমায়েরও স্পষ্ট শুনতে পায়। কিন্তু কে জানতো এই সিদ্ধান্ত তার জন্য সবচেয়ে বড় ভুল হয়ে উঠবে। কল ধরতে ওপার থেকে সিকিউরিটি গার্ডের উদ্বিগ্ন কণ্ঠ শোনা গেল। তন্ডি ম্যামকে কয়সার মঞ্জিলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। গাড়ির কথাগুলো যেন মুহূর্তেই চারপাশে পরিবেশকে স্তব্ধ করে দিল। এক অজানা শীতলতা ছড়িয়ে পড়ল ঘরের প্রতিটি কোণায়। উমার স্পষ্ট শুনতে পেল কথাগুলো, কিন্তু তার হৃদয়ের ভেতর যেন ঝড় উঠল। সে আর নিজেকে স্থির রাখতে না পারল না। হঠাৎ করেই ব্যথায় তোয়াক্কা না করে এক ঝটকায় হাতের ক্যানোলা খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে তার হাতটা লাল করে দিল। সে বিছানা থেকে দ্রুত মেঝেতে পা দিয়ে নেমে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু দুর্বল শরীরটাকে তাকে টলিয়ে দিল। ল্যাথ তৎক্ষণাৎ এগিয়ে এসে তাকে ধরে ফেলল। কেবিনের মধ্যে মুহূর্তে হইচয়ে পড়ে গেল। ওমরান মাহমুদ আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে উঠলেন। ত্যাগী, এটা কি করছো তুমি? ল্যাথ তাকে ধরে রেখে উদ্বিগ্ন গলায় বলল, ভাই, তুমি এখনো আশঙ্কা মুক্ত নও, এতে তোমার ক্ষতি হতে পারে। আমি যেভাবেই হোক ভাবিকে খুঁজে বের করব, তুমি প্লিজ শান্ত হও। কিন্তু উমায়ের বুকের ব্যথা চড়াও হলেও কারোর কোনো কথা শুনল না। পাশে দাঁড়ানো ওয়াসিম মাহমুদ হতবাক হয়ে গেলেন, স্তম্ভিত চোখে তাকিয়ে থাকলেন নিজের ছেলের দিকে। এই দৃশ্য আর কোনো ব্যাখ্যার প্রয়োজন রাখল না। তার মনে কোনো সন্দেহ রইল না, তটিনী তার ছেলের সমস্ত হৃদয় দখল করে নিয়েছে। নার্স ডাক্তারও ছুটে আসলো কেবিনে। কণ্ঠস্বর মিশে এক বিভ্রান্তিকর গুঞ্জনের রূপ নিল। উমায়েরকে ধরে থামানোর চেষ্টা করলো সবাই, কিন্তু পারল না কেউ। তটানির নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে উমায়ের ভেতরে যেন কোনো এক পাগলামি ছড়িয়ে পড়ল। তটানি কায়সার মঞ্জিলের পিছনের গেট দিয়ে বের হয়ে এসে দৌড়ে রাস্তায় এসে দাঁড়ালো। সে উমায়ের সুস্থ হয়ে বাড়ি আসার আগে তার মা ভাইয়ের কবরটা দেখে আসতে চায়। সাথে রিবাস ভাই যেন এখন কেমন আছে সেটা দেখে আসতে হবে। এমন সময় এক অটোর গাড়ি আসতে দেখা গেল। সে হাতের ইশারায় থামতে বলল, কিন্তু তারা থামলো না। কিন্তু একটু পরেই দেখতে পেল সে গাড়িটা আবার ফেরত এসে তার সামনে দাঁড়ালো। সে এক ঝলক তাকিয়ে দেখলো সামনে 2টা 30 ঊর্ধ্ব বয়সের ছেলে বসে আছে। সে এতে কিছুটা অস্বস্তি বোধ করলেও গাড়িতে উঠে বসলো, কারণ বলা তো যায় না উমারের লোক যদি আবার তাকে এখানে ধরে ফেলে। গাড়ি কিছু দূর আসতেই তটানি অস্বস্তি এবং দ্বিধা নিয়ে গাড়ি চালককে বলল, মামা, আপনার ফোনটা একটু দেয়া যাবে? একজনের সাথে একটু দরকারি কথা বলার ছিল। ললো না, শুধু ফোন কেন, একটু পর আমাদের সম্পূর্ণটাই তোমাকে দিয়ে দেবে। বলে সে বিশ্রীভাবে হাসলো, সাথে তার পাশে বসা লোকটাও। এতে তটানির বুকের মধ্যে ধুক করে উঠল। মনের ভেতরে শঙ্কা এসে ভর করলেও তা তাদের বুঝতে না দিয়ে কঠোর কণ্ঠে বলল, কি সব আবোল তাবোল বলছেন? কোনো আবোল তাবোল না, একটু পরেই বুঝতে পারবে। তার ঠান্ডা সুতীক্ষ্ণ কণ্ঠস্বর যেন তটিনীর শির দ্বারা বেশ হিমশীতল স্রোত বইয়ে দিল। চালক তখন নির্বিকারভাবে গাড়ি চালিয়ে চলেছে, আর তটিনী বুঝে গেল সে খুবই বাজেভাবে ফেঁসে গিয়েছে। এই মানুষ দুটোর উদ্দেশ্য যে ভালো না তা বোঝার জন্য আর কোনো দ্বিধা রইল না। তটিনী নিজেকে শক্ত করে বলল, আপনি গাড়ি থামান, আমি এখানেই নামতে চাই। কিন্তু তার কথার জবাবে সামনের সিটে বসা লোকটা হেসে উঠল, যেন তার কথাটা খুবই হাস্যকর। তোর নাগর হয়ে আমি যে তোর কথা শুনতে হবে? উঠেছিস তোর ইচ্ছায় আর নামবি আমার ইচ্ছায়। পকর পকর করা বন্ধ কর। তটিনীর ধৈর্য এবার চূর্ণ হয়ে গেল, তার গলা চড়ে উঠল। জানোয়ার, তোদের ঘরে মা বোন নেই, একা একটা মেয়ে পেয়ে পুরুষত্ব খাটাতে আসছিস? ভালোই ভালোই বলছি, গাড়ি থামা,
না হলে আমি চিৎকার করব। লোকটা এবার শীতল নিষ্ঠুর হাসি দিয়ে বলল। কর চিৎকার, তোকে ধরে রেখেছি কে? কিন্তু তোর এই চিৎকার রাত 12টার সময় রাস্তা শোনার জন্য কেউ পড়ে আছে বলতো? তটিনীর আতঙ্কে চুপ হয়ে গেল। তার কথার সত্যতা যাচাই করার জন্য সে বাইরে তাকালো। চারিপাশে অন্ধকার যেন আরো ভারী হয়ে উঠেছে। রাস্তার ধারে কোথাও কোনো বাড়ি আলো কিংবা মানুষ তো দূরের কথা, একটা কাকপক্ষীও দেখা যাচ্ছে না। তার বুক ধরফর করে উঠল। ভেতরে ভেতরে সে অনুভব করলো তার এতক্ষণ ধরে জড়ো করা সাহস যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। গলার ভেতরটা শুকিয়ে কাঠ। আতঙ্ক এমনভাবে তার শরীরটাকে আঁকড়ে ধরলো যে সে কিছু বলার চেষ্টা করলেও শব্দটা যেন আটকে গেল তার কণ্ঠনালীতে। তটানি জানে যদি সে এখন কিছু না করে তবে তার শেষ সম্বলটুকু হারিয়ে যেতে পারে। চোখের কোণ বেয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে। ভয়ে তার পুরো শরীর অবশ হয়ে আসছে। সে বুঝতে পারল নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা তাকে করতেই হবে। সে আর এক মুহূর্ত দেরি না করে শরীরের সমস্ত শক্তি একত্র করে চলন্ত অটোর ভেতর থেকে লাফ দিল। গাড়িটি তখন বেশ দ্রুত গতিতে চলছিল। পিচে ঢালা রাস্তায় পড়ার সঙ্গে সঙ্গে তার হাতের চামড়া ছিলে গিয়ে রক্ত ঝরতে শুরু করলো। কপালের এক পাশে গভীর আঁচড় পড়ল। হাঁটুর কাছে পাজামা ছিঁড়ে গেছে, সেখান থেকেও রক্তের ফিনকি বেরোচ্ছে। সাথে এক পায়ে বেশ ভালোই মোচড় লেগেছে। কিন্তু তটানি সেসব উপেক্ষা করলো। মুহূর্তেই উঠে দাঁড়িয়ে পেছনে ফিরে দৌড় দিতে শুরু করলো, যেন নিজের জীবন রক্ষার জন্য আরেকটি মরণপণ যুদ্ধ। অটো চালক আর সেই ছেলেটা হতবাক হয়ে গেল এমন দুঃসাহসিক দৃশ্য দেখে। তারা কিছুক্ষণ থমকে তাকিয়েই থাকলো, যেন বিশ্বাস করতে পারছিল না তাদের সামনে ঠিক কী ঘটে গেল। তারপর হঠাৎই চেতনা ফিরে পেয়ে তারা গাড়ি থামিয়ে পাগলের মতো তার পিছু নিল। তটানির শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে। প্রতিটি পদক্ষেপে যেন শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। রাস্তার বুকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে গিয়ে মনে হচ্ছে পায়ের মোচড় যেন তার শেষ আশাটুকুও কেড়ে নিচ্ছে। এক পলক পিছনে তাকিয়ে দেখে অন্ধকারে ভেসে আসছে সেই দুজনের ছায়া। তাদের হিংস্র গলার অকথ্য ভাষায় দেওয়া গালিগালাজ যেন শীতল বাতাসের চাবুকের মতো আঘাত করছে। যা অনেক তেজ দেখেছি, ধরে ফেলতে পারলে তোর তেজ দিয়ে ছুটাবো আলী। তাদের গলায় ঝরে পড়া বিষাক্ত শব্দগুলো তটানির কানে এসে পৌঁছালেও তার আর চোখ ছিল এক অদম্য জেদ। পালাতে হবে, যে কোনোভাবেই বাঁচতে হবে। মনে মনে এই প্রতিজ্ঞা করে সে শরীরের শেষ শক্তিটুকু নিয়ে ছুটে চলেছিল। কিন্তু দুর্ভাগ্য যেন তাকে গ্রাস করতে প্রস্তুত। পথের মাঝখানে দাঁড়িয়ে শরীর আর সঙ্গ দিচ্ছে না। অবশেষে সে হাল ছেড়ে রাস্তার ধারে বসে পড়ল। সামনে থেকে সেই দুই পাষণ্ডের কাছে আসার শব্দ স্পষ্ট হয়ে উঠল। চোখ তুলে দেখে তারা হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে দাঁড়িয়েছে। তাদের রক্তজবা চোখ আর বিকৃত হাসি তটানির শরীর কাঁপিয়ে দিল। এবার কোথায় পালাবি? ভেবেছিলাম মজা করে তোকে ছেড়ে দেবো, কিন্তু এখন তোর কি হাল করি দেখে নে। একজন হিংস্র স্বরে বলে তটানিকে ধরতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটল। তীব্র এক হর্নের শব্দ আর বাতাস কাঁপিয়ে একটি গাড়ি দ্রুত গতিতে তাদের দিকে ছুটে এলো। গাড়ির উজ্জ্বল হেডলাইটের আলো চোখে ঝলসে দিতে শুরু করলো। ছেলেগুলো মুহূর্তের জন্য হতচকিত হয়ে হাত দিয়ে তাদের চোখ ঢাকলো। তটানি পেছনে ঘুরে সে উজ্জ্বল আলো দেখতে পেল, কিন্তু এত কাছে গাড়ির গর্জন শুনে তার মনে হলো এই যন্ত্রণা দানব বুঝি তার জীবনের শেষ পাতাটি ছিঁড়ে ফেলতে এসেছে। চোখ বন্ধ করে নিল। নিজের সম্ভ্রমের আগে মৃত্যুকে বরণ করাই শ্রেয়। কিন্তু গাড়িটি ঠিক তার থেকে এক হাত দূরে এসে থেমে গেল। রাস্তা কাঁপিয়ে থামা ব্রেকের আওয়াজে যেন নিস্তব্ধ রাতকে ফালাফালা করে দিল। তটানি ধীরে ধীরে চোখ খুলল। তার ভেজা চোখে প্রথমে অস্পষ্ট কিছু দেখা গেল। তারপর গাড়ির জানালার পাশ থেকে এক রহস্যময় ছায়া বেরিয়ে এলো। আস্তে আস্তে তার চেহারা স্পষ্ট হলো। তটানি হয়তো এই প্রথম সে মানবকে দেখে আপ্লুত হলো। তার চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। ছেলে দুটোর মধ্যে থেকে একজন বিরক্তি প্রকাশ করে বলল, দেখ ভাই, এমনি এই শালি মাথা নষ্ট করে দিয়েছে। এবার তুই আর বিগড়ে দিস না, যেখানে যাচ্ছিলি সেখানে যা। বলে সে তটানির দিকে আগাতে থাকলো। কিন্তু এমন সময় সেই মানবের গুরুগম্ভীর কণ্ঠের কথা তাদের শ্রবণেন্দ্রিয় প্রবেশ করল। তো স্যার, তাকে দিয়ে আপনাদের কী কাজ শুনি? তাদের কাজে বাধা দেওয়ায় বিরক্ত হলেও তাদের সম্মান দিয়ে কথা বলায় বেশ খুশি হলো। তাই খুশি মনে বলে, তোকে আমার এখন এই জঙ্গলের মধ্যে নিয়ে যাব, তারপর কি করব বুঝতেই তো পারছিস। বলে নির্লজ্জ এক হাসি দিল দুজন। সে মানবটি এবার শীতল গলায় বলল, আচ্ছা, নিয়ে যান। এই মহিলা আমার জীবনটা একদম ছালাফালা করে দিয়েছে। বলে সে গাড়ির দিকে যেতে থাকলো। এটা দেখে আবার তটিনীর মুখটা চুপসে গেল। সে কোনো রকম উঠে দাঁড়ালো এবং তাকে জাপটে ধরে বলল, উমাইর প্লিজ, আমাকে আপনি পারলে মেরে ফেলেন, তবু এমন এক শাস্তি
দেবেন না। তটানি এভাবে তাকে জাপড়ে ধরায় উমাইরের বুকের ক্ষত জায়গাটায় আঘাত লাগলো। সে চোখ বন্ধ করে তার গিলে নিল। সে এক ঝলক তাকে তটানির আপাত মস্তক দেখে নজর সরিয়ে নিল। অতঃপর এক ঝটকায় তটানিকে তার থেকে ছাড়িয়ে নিল। এতে তটানি এবার ডুকরে কেঁদে উঠল। তবে উমাইর সেদিকে পাত্তা না দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। সেই লোক দুটো তাদের কার্যকলাপ দেখছিল, সাথে সাথে এটাও বুঝতে পারলো যে এরা চেনা পরিচিত। কিন্তু উমাইর তাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে গাড়ির দিকে যেতে দেখে তারা অন্য কিছু না ভেবে একজন এগিয়ে গিয়ে তটানির হাত চেপে ধরল। কিন্তু তটানি কোনোভাবে যেতে রাজি নয়। এতে বিরক্ত হয়ে সে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকলো। এই লোকটা তটানিকে নিয়ে সামান্য এগিয়ে যেতে পারলো না। এমন সময় সে ছেলেটি যে তার হাত শক্ত করে ধরেছিল আচমকাই এক হৃদয় বিতাড়ক চিৎকারে রাস্তা এবং চারিপাশে জঙ্গলের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে দিল। তটানি আতঙ্কে তার দিকে তাকালো, তবে চিৎকারের কারণ বুঝতে পারল না। কিছুক্ষণ পর সে তার হাতে এক ধরনের ভেজা অনুভূতি টের পেল। অবাক হয়ে হাতের দিকে তাকাতেই তার মুখ থেকে দিশেহারা চিৎকার বেরিয়ে এলো। তার হাত ভেজা ছিল গাঢ় রক্তে। লোকটির হাত যেটি দিয়ে সে তটানির হাত চেপে ধরেছিল সেটি এখন আর তার শরীরের সঙ্গে নেই। উমাইর যেন অন্ধ ক্রোধের প্রতীক। তার গাড়ির ডিকি থেকে চাইনিজ কুড়াল বের করে সেই হাতকে নিখুঁত দক্ষতায় কোপ মেরে শরীর থেকে আলাদা করে দিয়েছে। তটানি আতঙ্কে জমে গেল। তার চোখের সামনে সব কিছু যেন থেমে গেল। তবে উমাইরের রক্তাক্ত খেলা তখনও শেষ হয়নি। তার সঙ্গী সেই হতভাগ্য ব্যক্তি পালানোর চেষ্টা করলো, কিন্তু উমাইরের চোখে ধরা পড়া মাত্রই সে তার শানিত কুড়ালটি ছুঁড়ে মারল। কুড়ালটি লক্ষ্যভেদ করে তার পায়ে আঘাত করলো। সঙ্গে সঙ্গে পা শরীর থেকে আলাদা হয়ে গেল। তারও আর্তনাদে চারপাশ কেঁপে উঠল। তটানি তখনও যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। সে এখন বুঝতে পারল উমাইর আবারও এক ভয়ঙ্কর রক্তের খেলায় মেতে উঠেছে। তার সমস্ত শরীর শিউরে উঠল। উমাইর ধীর পায়ে তার কুড়াল হাতে তুলে নিয়ে এগিয়ে গেল সেই লোকটির দিকে, যে হামাগুড়ি দিয়ে প্রাণ বাঁচানোর জন্য রাস্তার পাশে সরে যাওয়ার চেষ্টা করছিল। ভয়ে কাতর লোকটি কাপা কণ্ঠে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু উমাইরের পাষাণ হৃদয় নড়ল না। সে তার কুড়াল আড়াআড়ি চালিয়ে লোকটির মুখ ভেঙে দিল। রক্ত আর মাংস ছিটকে পড়লো চারিদিকে। এরপর উমাইর যেন এক পৈশাচিক নেশায় মেতে উঠল। লোকটির হাত দুটোয় কোপ মেরে একে একে আলাদা করলো। তারপর বুক, পেট, গলা সবকিছু কষায়ের মতো নিখুঁতভাবে কেটে আলাদা করে ফেলল। রক্তের স্রোত রাস্তায় বয়ে চলল। তার প্রতিটি কোপ ছিল নিখুঁত, যেন সে এই কাজের এক দক্ষ কারিগর। এতক্ষণে সেই লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। উমাইর ঘুরে দাঁড়ালো। তার চোখ তটানির দিকে স্থির, তীব্র, উত্তপ্ত, যেন লেলিহান শিখারের দীপ্তি। এক হাতে ধরা চাইনিজ কুড়ালটি থেকে টপ টপ করে রক্ত চুইয়ে পড়ছে, জমাট লাল ছাপ তৈরি করছে রক্ত পিচ ঢালা রাস্তার উপর। তার গতি ধীর, কিন্তু প্রতিটি পা যেন ভারী প্রতিজ্ঞায় বাঁধা। তটানির নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। সময় যেন থমকে গেছে চারিপাশে। বাতাসে মৃত্যু ও ভয়ের শীতল গন্ধ মিশে গেছে। উমাইর যখন এগিয়ে গেল, সেই আহত লোকটির বেদনা ভারে চিৎকার করে কেঁদে উঠল। কিন্তু সেই কান্না উমাইরের মনে কোনো দাগ ফেলল না। তার মুখের কঠিন রেখাগুলো আরেকবার গভীর হলো। হঠাৎ কুড়ালটি আকাশের দিকে উঠল। এক নিমেষে তা নেমে এলো লোকটির বাকি আরেক হাতে, কোপ দিয়ে আলাদা করে দিল শরীর থেকে। লোকটি আর্তনাদে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, কিন্তু উমাইরের চোখে এক বিন্দু মায়া নেই। তার দৃষ্টি তীক্ষ্ণ আর প্রতিটি আঘাত নিখুঁত। সেই লোকটার মুখে একের পর এক কোপ দিতে থাকলো। অতঃপর পা দুটো ও ধর থেকে আলাদা করে নিল। দেহ থেকে মাথা আলাদা করে তার পুরুষাঙ্গে সোজা কোপ দিল। এই লোকটির যেন এতক্ষণে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তটানি যেন স্থবির হয়ে গেছে। চারপাশে নীরবতা তার শরীরের প্রতিটি রন্ধ্রে শীতল আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। উমাইরের নিষ্ঠুরতা যেন এক মূর্তিমান বিভীষিকা, যা তার চোখের সামনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। উমাইরের প্রতিটি আঘাত যেন সময়কে চূর্ণ করে দিচ্ছে। তটানি সেই দৃশ্য থেকে চোখ ফেরাতে পারছে না। তার হৃদয় স্পন্দন যেন এক নিঃশব্দ চিৎকার হয়ে উঠেছে। অবশেষে উমাইর চলা কাটার মতো করে এক কোপ মেরে লোকটির বক্ষ ফেরে ফেলল। বক্ষের হৃৎপিণ্ডটা এক টানে বের করলো সে। ঘুরে ওই লোকটার সেই সঙ্গীর কাছে গেল। একই ভয়ঙ্কর দৃশ্যের পুনরাবৃত্তি। বুক ছেড়ে হৃদয় বের করে আনা এক হাতে দুটো হৃৎপিণ্ড নিয়ে তটানির সামনে যেয়ে দাঁড়ালো। তটানি এতক্ষণে দম বন্ধ করে দাঁড়িয়েছিল। চারিপাশে নীরবতা আর ভয়, আতঙ্ক আর মৃত্যু যেন তার গায়ে শীতল ছোঁয়া দিয়ে গেল। উমাইরের এই নিষ্ঠুরতার দৃশ্য তার মানসপটে গভীরে দাগ কেটে গেল আরও একবার।
এবং তার মনে হলো সে দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়ে আছে, যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। এবার সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ল। এমন সময় ল্যাথ এবং বডিগার্ডরা গাড়ি নিয়ে সেখানে পৌঁছালো। ল্যাথ দ্রুত গতিতে ছুটে আসলো গাড়ি থেকে নেমে, আর এখানে ওখানে চারিদিকে খণ্ডিত মাংসের টুকরো, হাত পা মাথা দেখে কাহিনী কি হয়েছে বুঝে উঠতে দেরি হলো না। সে এক গভীর শ্বাস ফেলে বডিগার্ডদের এগুলো পরিষ্কার করার আদেশ দিল। উমায়ের তটানির অবস্থা দেখে অদ্ভুত এক হাসি দিল, অতঃপর হৃৎপিণ্ড দুটি তাকে দেখিয়ে ছুঁড়ে ফেলে দিল। তটানির দিকে ঝুঁকে তার ঠোঁটে গাঢ় এক চুমু খেয়ে হাসকি স্বরে ফিসফিসিয়ে বলল,